এটিএন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমি মাশরাফি শশী আজকের আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর জ্বালানির ফাঁদে অর্থনীতি শিরোনাম রেখেছি আজকের আলোচনার। দুজন অতিথি স্টুডিওতে আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। আমাদের সঙ্গে আছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক সিপিডি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। একই সাথে আছেন আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, সভাপতি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। কৃতজ্ঞতা জানবেন সময় দেওয়ার জন্য। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে আসতে চাই। সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরে ঢাকার ফুয়েল স্টেশনগুলোতে দীর্ঘ 1.5 মাস ধরে যে দীর্ঘ লাইন ছিল সেটা কমে এসেছে। তাহলে কি জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেই সংকট শেষ হয়ে গেল? এটা প্রথমে জানতে চাই। আর এই যে সংকটটা যে ছিল সেটা এখনো চলমান নাকি আছে, সেটা তো আপনি নিশ্চয়ই আপনার বিশ্লেষণে যাবে, কিন্তু যেটা দৃশ্যমান ছিল সেটা যে ক্রাইসিস ম্যানেজমেন্ট কেমন করলাম আমরা? দেখুন, শুরুর দিকে সরকার ক্রাইসিস ম্যানেজমেন্ট মোটামুটি ভালো ছিল। আচ্ছা, এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে সংকটটি চলে গিয়েছে কিনা এটা একটু বলা দরকার। প্রথমে দেখুন, সংকটটি আসলে যায়নি। সংকটটি এমনকি এখনও যদি যুদ্ধ পুরোপুরি থেমে যায়, তাও এই জ্বালানি তেলের মূল্য ইরান যুদ্ধের আগের জায়গায় যদি আমি $60 ধরে নিই, সেখানে আসতে আরও 1 বছর লেগে যাবে। এবং তার চেয়েও একটা বড় বাস্তবতা সেটি হলো যে যুদ্ধ প্রেক্ষাপটে সারা বিশ্ব ঢুকেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো, ইরান এবং ইরানের মুসলিম দেশগুলোর সাথে তার রিলেশনের যে ফাটল তৈরি হয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের যে প্রভাব নতুন করে তৈরি হয়েছে, তাতে আমার ধারণা যে এই যুদ্ধটি আগামী দশক জুড়ে ঘুরে ঘুরে আসবে। সুতরাং সেটি যদি হয়, তাহলে এই তেলের যে জিসিসি কান্ট্রিগুলো বা মধ্যপ্রাচ্যে ঘুরে যে সাপ্লাই চেনটি রয়েছে তেলের, এটি আসলে স্বাভাবিক হবার কথা না। সুতরাং মোটামুটি এক ধরনের উচ্চ মূল্য, উচ্চ জ্বালানি, আনস্টেবল জ্বালানি বাজারের একটা ঢুকে পড়েছি আমরা, এবং এটা আমাদেরকে দশক জুড়ে হয়তো টানতে হবে। আমাদের মনে হয় এই বাস্তবতাটা মাথায় রাখা দরকার। এবার যদি দেশের দিকে তাকাই, সরকার শুরুর দিকে ঈদের আগে মোটামুটি ভালোই ম্যানেজ করেছিলেন, কিন্তু পরে যখন হুট করে রেশন উঠিয়ে দিলেন, রেশন উঠিয়ে দেওয়ার পরে সরকার কেমন জানি বেহিসেবেই অগোছালো হয়ে গেলেন, এবং ঈদের পরে দেখা গেল যে বিপুলভাবে একটা ঘাটতির মতো দেখা গেল, এবং সেইখানে জ্বালানি তেল কেউ মজুত করছেন, কেউ নিয়ে বাইরে বিক্রি করছেন, কেউ পাচ্ছেন না, সারা রাত দাঁড়িয়ে রয়েছেন, এবং আমার অফিসের ড্রাইভারও 12 ঘন্টা থেকে 13 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে তার তেল নেওয়ার ঘটনা ঘটেছে। এই ধরনের বিষয়গুলো হয়েছে। এর মধ্যে আমাদের কাছে একটা অনুমান হচ্ছিল, সম্ভবত তেলের যে যাচ্ছে পাচার না, তেলের যে লিকেজ হচ্ছে সেগুলো তো আছেই। মূল্যটা বৃদ্ধি করলে হয়তো এই যে যারা মজুত করে রাখার একটা প্রবণতা, এটা কমতে পারে। আমরা সরকারকে ওই সময় অনুরোধ করেছি, মাননীয় জ্বালানি মন্ত্রীর সঙ্গে একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল, ওনাকে অনুরোধ করেছিলাম আপনি জ্বালানি মূল্যটা বাড়াতে পারেন ডিজেল ছাড়া, কারণ ডিজেলটা বাড়ালে সেটার অভিঘাতটা কৃষি পরিবহন খাতে পড়বে এবং সে মূল্যস্ফীতিজনিত প্রভাব। ওটা বাদে আপনি অকটেন এবং পেট্রোলে বাড়াতে পারেন, কারণ অকটেন পেট্রোলের জন্য গাড়িগুলো এবং মোটরসাইকেলগুলো দাঁড়িয়ে থাকে। তো উনি শুনেছিলেন। পরবর্তীকালে আমরা দেখলাম যে বাড়ানো হলো, এবং তাতে গিয়ে একটা খুবই তড়িৎ একটা প্রতিক্রিয়া হলো। আমার কাছে মনে হয় যে আমার অনুমানের চেয়েও আসলে বেশি প্রতিক্রিয়া আমি দেখেছি, এবং সেই জায়গায় একটা সন্দেহ তৈরি হয়েছে। সন্দেহটি হলো, আসলে সম্ভবত জ্বালানি মন্ত্রণালয় বা জ্বালানি বিভাগ বা বিপিসি যারা কিনা সরবরাহের দায়িত্বে, তারা সম্ভবত মূল্য বৃদ্ধির কারণে কৃত্রিমভাবে হলেও এইগুলো তারা ধরে রেখেছিলেন, তারা পর্যাপ্তভাবে সরবরাহ করছিলেন না। কেননা তাদের তো এক ধরনের, আপনি বলতে যাচ্ছেন যে জ্বালানি বৃদ্ধির একটা প্রেক্ষাপট তৈরি করার জন্য সরবরাহ, আমার ধারণা সেটি একটি, কিন্তু তাদের পুরো সরবরাহ দেওয়ার মতো ছিল না, সাপ্লাই হয়তো কিছুটা ঘাটতি ছিল। কিন্তু যেহেতু মানুষ বেশি কিনছিল, কারণ আপনি দেখছেন যে স্বাভাবিক সময় তো আমরা কেউ ফুল ট্যাঙ্ক নিয়ে চলি না, এবং অল্প একটু খালি হলে আবার আসি না। প্যানিক ব্যাংক তো একটা ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে তো বারবার বলা হয়েছে, বিশেষ করে অকটেন এবং পেট্রোলের কোনো সংকট নেই, এবং বেসরকারি যে সকল সাপ্লায়ারগুলো ছিলেন তাদের একটা সময় শুনছিলাম সেখান থেকেও নেওয়া হচ্ছে না সকল ডিপো থেকে। আমার কাছে যেটা মনে হয় এখান থেকে, সেটা হলো যে মূল্য বৃদ্ধি করার সাথে সাথে আমরা দেখলাম যে সাপ্লাই পরিস্থিতি ভালো উন্নতি হলো। তার মানে হলো পর্যাপ্ত সাপ্লাই আসলে দেয়া যায় বা ছিল, সেটি তারা দেয়া শুরু করলেন, এবং একই সাথে জনগণও আস্তে আস্তে বেশি মূল্যে আর স্টক করে রাখার প্রয়োজন তারা কমিয়ে দিলেন। কিন্তু তার মানে কিন্তু কিছু সত্য চলে যায়নি। সেটি হলো, জ্বালানি বাজারে কিন্তু এই যে লিকেজ হওয়া, চুরি হওয়া, 5 থেকে 6টি পয়েন্টে যে জ্বালানি হাত বদল হয়, এই জায়গার এই সমস্যা কিন্তু রয়ে গেছে।
এটা যখন এই সমস্যা ছিল না তখনও হয়েছে, তেল চুরি হয়, তেল বাইরে যায়, এই জায়গাটি কিন্তু এখনো এটা ঠিক করার প্রয়োজন আছে। আপনি বলছিলেন যে সংকট, বৈশ্বিক সংকট তো সেটা এখনো চলমান, তাহলে সেই সংকটের প্রতিক্রিয়া সরকার এখন কোন প্রক্রিয়াতে চলমান রেখেছে, বা সেটা কি আপনি আশাবাঞ্জক দেখেন? সরকারের জন্য আসলে আশাবাঞ্জক অবস্থার চেয়ে এই মুহূর্তে এখনো সরকার আসলে এক ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টের ভিতরে যাচ্ছেন, কেননা উচ্চ মূল্যে তাকে জ্বালানি কিনতে হচ্ছে। এবং আমাদের হিসেবেই আমরা দেখছি যে তাকে যে মূল্যে তাকে এলএনজি এবং অন্যান্য জ্বালানি কিনতে হচ্ছে, তাতে এপ্রিল মে জুন এই 3 মাসেই প্রায় $2.2 বিলিয়ন বাড়তি খরচ করতে হবে। এমনকি আগামী অর্থ বছরের জন্য সরকারের বাজেট বরাদ্দ জ্বালানি খাতের জন্য 50% বেশি রাখা দরকার, কেননা জ্বালানি মূল্য বেশি থাকবে, এটা ধরে নেওয়া যায়। সুতরাং সেই জায়গাটি সরকার চেষ্টা করছেন যে তার দিয়ে যতটুকু তার হাতে টাকা আছে সেটি দিয়ে বিপিসির মুনাফা টাকা দিয়ে কিছুটা করেছেন, পাশাপাশি ঋণ নেবার চেষ্টা করছেন, এই মুহূর্তে সেটি দিয়ে করার চেষ্টা করছেন। অনুরোধ থাকবে যেন উচ্চ সুদের ঋণ না নেন। শোনা যাচ্ছে এর ভিতরে নাকি উচ্চ সুদের ঋণের দিকে এক ধরনের মন্ত্রণালয়ের একটা প্রেশার রয়েছে যে ওই দিকে যা, কিন্তু আমরা অনুরোধ করবো সেই দিকে না গিয়ে অন্য উৎস থেকে, যেমন IMF-এর সাথে তারা যেন নেগোশিয়েট করেন, একটা বিশেষ ঋণ যদি পাওয়া যায় বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে যদি ঋণ পাওয়া যায়, সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের অনুরোধ থাকবে। আর সরকার মূল্য বৃদ্ধি করার কারণে একটু চাপ কমেছে। আমাদের একটা আশঙ্কা হচ্ছে এটার ফলে হয়তো বিদ্যুতের মূল্যও হয়তো মানে এখন সেটা সামনের দিনে কি ধরনের প্রভাব ফেলবে সেটাও আসলে দেখতে হবে। আমরা সময় পেলে নিশ্চয়ই সেই আলোচনাতে যাব। আনোয়ারুল আলম চৌধুরী, আপনার কাছে আসতে চাই, মানে আপাতত দৃশ্যমান মনে হচ্ছে যেটা, যে আপাতত হয়তো বা জ্বালানি সংকট কিছুটা সময়ের জন্য গেছে, মানে আপনারা ব্যবসায়ীরাও কি মনে করছেন জ্বালানি সংকট বা আশঙ্কা আছে নাকি, এমন কোনো মনোভাব পোষণ করছেন যে এখন যেটা দেখা যাচ্ছে এটাই সত্য নয়, হয়তো বা আরো কিছু আসবে সামনে? না, দেখেন, ইরানের যুদ্ধ, ইরান এবং আমেরিকার যুদ্ধ, এটা স্পষ্ট বলে দিচ্ছে যে জ্বালানি সংকট কিন্তু এটা আর শর্ট টার্ম না, এটা লং টার্ম হবে। বিকজ আজকে যদি আমরা মিডল ইস্টের দিকে তাকাই, মিডল ইস্ট ওদের যেসব ইউনিটগুলি ছিল, যেভাবে এগুলি অ্যাফেক্টেড হয়েছে, তারাই বলতেছে তাদের 8 থেকে 10 বছর লাগবে এগুলিকে রিফিক্সড করতে, এবং 20% ইজ কামিং থ্রু দেম। এই হরমুজ প্রণালী দিয়ে আসছে, ওদেরই জিনিসগুলি, ওদের থেকে কিন্তু এই গ্যাস বলেন, তেল বলেন, এগুলি কিন্তু আসছিল। এবং হরমুজ এই ক্যানেল দিয়ে কিন্তু টোটাল এনার্জি 39% আর মুভিং। সো সেটা যখন অ্যাফেক্টেড, আগে ভাবা হচ্ছিল যে এটা বোধহয় বেশি দিন লিঙ্গার করবে না, এখন কিন্তু বোঝাই যাচ্ছে যে ইট উইল বি লিঙ্গার। এবং এটা যদি ইভেনে এটা উড্রো যদি হয় আগামী 3 মাস 6 মাস বা 1 বছর পর, তারপরেও ওদের যে আগের জায়গায় আসতে ইট উইল টেক টাইম। তার মানে এটা হলো যে এনার্জি ক্রাইসিস উইল বি দেয়ার, এটা এখন কিন্তু স্পষ্ট পরিষ্কার। এখন এদিকে কি বলা হচ্ছে, এদিকে কিন্তু বলা হচ্ছে যে এনার্জির কারণে দেখা যাচ্ছে যে যদি প্রাইস কিন্তু ইজ শুট আপ, $69 এভারেজলি ছিল ব্যারেল প্রতি, যেটা এখন বলা হচ্ছে যে এটা $89 পার ব্যারেল এভারেজ হয়ে যাবে 2026, এবং বেসড অন $116 পার ব্যারেল, এবং যেটা অলরেডি কিন্তু $125 পার ব্যারেল হয়ে গেছে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিরাট একটা ক্রাইসিস আমাদের মতন দেশের জন্য কিন্তু এটা বিরাট প্রেশার হয়ে যাবে এই ফরেন কারেন্সির দিক থেকে, রিজার্ভের দিক থেকে। আবার এর কারণে যেটা দেখা যাচ্ছে যে ডেভেলপিং কান্ট্রিতে 5.1% ইনফ্লেশন হবে, এবং ওদের ইনফ্লেশনের সাথে সাথে যেটা হবে প্রোডাক্ট, যেমন ধরেন কমোডিটি আইটেমের কথা বলছে 16% উইল বি ইনক্রিজ, এখন কিন্তু বলা হচ্ছে। এবং ইভেন আজকে যদি দেখি আমরা যে ফার্টিলাইজার কিন্তু 31% বেড়ে যাবে, ইউরিয়া 62% বাড়বে। এই যে স্ট্যাটিস্টিক্স, এই যে ইনফরমেশনগুলি আসছে, সেখানে কিন্তু ক্লিয়ার মেসেজটা কিন্তু যে কোনো আমাদের মতন দেশের জন্য ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ। কারণ আমরা এক হলো আমাদের ইকোনমিটা ডিপেন্ড করে মোস্টলি কিন্তু বাইরের থেকে ইম্পোর্ট করা অনেক জিনিস। আজকে যদি আপনি ফার্টিলাইজারও বলেন তাও ইম্পোর্ট করি, কমোডিটি আইটেম ইম্পোর্ট করি, ইভেন আমাদের ইন্ডাস্ট্রির র মেটেরিয়াল আমরা ইম্পোর্ট করি। আমরা আরএমজি সেক্টরের উপর এক্সপোর্ট ডিপেন্ড করে, সেটারও র মেটেরিয়াল কিন্তু আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। ইভেন আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির র কটনও কিন্তু আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। এবং
সেই সেক্টরও কিন্তু অ্যাফেক্টেড হবে যদি 5.1% যদি ইনফ্লেশন হয়। আবার অন দ্য আদার হ্যান্ড ফরেন রেমিটেন্স, আমাদের রেমিটেন্স এবং আরএমজি এটার উপরই কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা অনেক কিছু নির্ভর করে। সেটা এখনও কিন্তু আমরা পজিটিভ দেখছি, এখনও আমরা দেখছি 22% গ্রোথ রেট। বাট আগামী 2-3 বছর পরে, 2-3 মাস পরেই কিন্তু এর এফেক্ট আসা শুরু হবে। কারণ আমরা এখনই শুনতে পাচ্ছি ওখান থেকে মানুষজন চলে আসতেছে, ওয়ার্কার ফেরত আসতেছে, মানে এবং ওদেরও কিন্তু যেই সংকট চলছে এইটা তো বহুবিধ। এই যে আমি এই জন্য আপনাকে এক্সপ্লেইন করলাম যে তার মানেটা কি, আমরা কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছি। সরকার চেষ্টা করতেছে যে ইন্ডাস্ট্রি যাতে অ্যাফেক্টেড না হয়, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যাতে কোনো অবস্থা অ্যাফেক্টেড না হয়। ওনারা কি করছে, ওনারা কিন্তু ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি বন্ধ করে টেক্সটাইল মানে ইন্ডাস্ট্রিগুলিকে কিন্তু দেওয়ার চেষ্টা করছে যাতে এমপ্লয়মেন্ট ঠিক থাকে, এক্সপোর্ট ঠিক থাকে। কিন্তু ফুড, আমাদের যে ফুড সিকিউরিটি, সেটা কিন্তু যে পদক্ষেপ নিচ্ছে, ব্যবসায়ীদের রিঅ্যাকশন কি? আশ্বস্ত হতে পারছে? বিনিয়োগ বাড়বে তাতে? গভর্নমেন্ট কিন্তু বিনিয়োগ বাড়ার থেকে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলি আছে সেগুলিকে সাস্টেইন করা। কারণ অলরেডি যে জিনিসগুলি হয়ে গেছে, যে দেখা যাচ্ছে যে প্রোডাকশন ড্রপ করেছে 25 থেকে 30%, এবং প্রোডাকশন কস্ট ইনক্রিজ হয়ে গেছে কিন্তু 30 থেকে 35%। এবং মানে এটার পেছনে বড় দায় হলো জ্বালানি তেলের এই সংকট। এখানে কিন্তু দুইটা জিনিস আছে, এখানে খালি যে জ্বালানি না, জ্বালানির জন্য হলো প্রাইস একটা এফেক্ট করছে, আরেকটা হলো আজকে কিন্তু সরকারের কিন্তু এনাফ ফান্ড নাই যে এডিবি বাস্তবায়ন করবে, এবং সেটার জন্য কিন্তু অনেক ইন্ডাস্ট্রি কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। এবং জ্বালানির জন্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি অ্যাফেক্টেড ভেরি মাচ ইজ দেয়ার, বিকজ আজকে ট্রান্সপোর্ট কস্ট, লজিস্টিক কস্ট বেড়ে যাচ্ছে, পোর্ট কস্ট বেড়ে গেছে, ব্যাংক ইন্টারেস্ট বাড়ছে, এবং তার মধ্যে এই মানে প্রোডাকশন কস্ট ও এনার্জিও কিন্তু অনেক ইন্ডাস্ট্রিতে কিন্তু এনার্জি ঠিক মতো কিন্তু পাচ্ছে না, সেটাও কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। আমি বলছি ওভারঅল আপনি দেখেন। তারপরেও এই এনার্জির জন্য আজকে কি হচ্ছে, আজকে আমাকে বলছে যারা এপিআই, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তাদের এপিআই, তারা বলতেছে আজকে তাদের সালফিউরিক অ্যাসিড 10 টাইমস বেড়ে গেছে, কিন্তু তারপরেও তারা এটা কিন্তু পাচ্ছে না। আজকে দেখা যাচ্ছে যে এই কি জানি বল সালফারের প্রাইস বেড়ে গেছে, সেটাও কিন্তু প্রাইস 10 টাইমস বাড়ছে, অথচ পয়সা দিয়েও কিন্তু জিনিস আনতে পারছে না। ইভেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি বেশিরভাগ এখন কিন্তু ফ্যাশন, আপনারা শুনছেন যে আমরা বলি যে পলিস্টার বেজ আইটেম, ম্যানমেড ফাইবারের গ্রোথ বেশি, সুতরাং ওখানে গ্রোথ না, ওদিকে যদি অ্যাটেনশন না দেওয়া যায় মানুষ এক্সপোর্ট গ্রোথ হবে না, ফ্যাশন ট্রেন্ড যেটা বলা হয়। এবং সেখানেও কিন্তু এখন কিন্তু পলিস্টার চিপস কিন্তু বেশিরভাগই মিডল ইস্ট কান্ট্রিগুলি থেকে আসে, ওগুলো কিন্তু দাম বেড়ে গেছে, প্লাস সাপ্লাইটা নাই। সো সি দ্য এফেক্ট, আমি বলার চেষ্টা করছি যে এখান থেকে তো না বুঝার ইন্ডাস্ট্রি যারা আছে কোনো চয়েস নাই, কিন্তু আমাকে কিন্তু আরও বেশি কেয়ারফুল হতে হচ্ছে, বিকজ আমার ঘাড়ে লায়াবিলিটি আছে, আমার ঘাড়ে রেসপন্সিবিলিটি আছে, আমার স্যালারি পেমেন্ট করতে হবে, আমাকে ব্যাংকের পেমেন্ট করতে হবে, আমাকে এনার্জি পেমেন্ট করতে হবে, নাহলে আমি কিন্তু বাঁচতে পারবো না কিন্তু। সো উই আর মোর কনসার্ন, কিন্তু আমরা গভর্নমেন্ট ইজ লিসেনিং, গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে নিয়ে আমি যা দেখছি, যা শুনছি, যে ওনারা বসতেছে, ওনারা আমাদের থেকে, কারণ এখানে তো ব্যবসায়ী তো দে নো ভেরি ওয়েল যে ইকোনমি যদি ঠিক না রাখা যায় তাহলে কিন্তু আবার অন্য জিনিসও কিন্তু অ্যাড্রেস করতে পারবে না চাইলেও। সো তারা এই জন্য চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে যে কোনোভাবে হোক ইন্ডাস্ট্রি আপাতত যাতে চলে, এবং যাতে ফরেন কারেন্সিটাও এটা এনশিওর করতে পারে, কারণ এই জিনিসগুলি তো ইম্পোর্ট তাকে করতেই হবে। আজকে দেখেন এই ফার্টিলাইজার কিন্তু এখন পয়সা দিয়েও পাওয়া যাচ্ছে না। মানে একেবারে যথার্থ বলেছেন। মানে যেহেতু উদ্যোক্তা বা ব্যবসায়ী হিসেবে আপনার উপরে যেমন বার্ডেন আছে, আবার সরকারের উপরে বার্ডেন আছে, সকলে মিলে নিশ্চয়ই মুক্তির একটা পথ খুঁজছে। সেই মুক্তির উপায় কি হতে পারে সেই আলোচনাতেও আজকে যাব। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে জানতে চাই যে জ্বালানির সরবরাহ, প্রাপ্যতা বা সাপ্লাই চেইন যেটাই বলি, সেটা তো অনেকটা বৈশ্বিক বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে, কিন্তু আমাদের দেশের অভ্যন্তরীণ যে জ্বালানি নীতি আমরা এখন পর্যন্ত মেনে চলেছি, বা আমাদের যে কাঠামো, সেটা কি ঠিক পথে আছে? আপনি বলছিলেন আগামী আরো কয়েক দশক এই সংকটের কারণে ভুগতে হতে পারে। সার্বিকভাবে আমাদের পুরো জ্বালানি কাঠামোটি হচ্ছে একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ গ্যাস নির্ভর, এবং আর অন্য পাশে হচ্ছে আমদানি নির্ভর। আমাদের আমদানি নির্ভরতাই আসলে আমাদের জ্বালানির একটা বড় জায়গা। আমরা ক্রুড অয়েল আমদানি করি,
আবার আমরা রিফাইন্ড পেট্রোলিয়াম আমদানি করি, এর ভিতরে ডিজেল, অকটেন, পেট্রোল এগুলো যেমন আছে সেগুলো আমরা করছি, ফার্নেস অয়েল এগুলো আসছে। আবার অন্যদিকে আমরা এলএনজি, এলপিজি আমদানি করছি, আমরা কয়লা আমদানি করছি। এগুলো সব কিছু মিলেই আসলে আমাদের পুরো জ্বালানির যে পরিস্থিতি, তাতে জীবাশ্ম জ্বালানি যদি আমি একটা শব্দ বলি, এই জীবাশ্ম জ্বালানি আমাদের পুরো জ্বালানি কাঠামোর প্রায় 95% মতো। সুতরাং এটা দিয়ে আমাদের বিদ্যুৎ খাত চলছে, এটা দিয়ে আমাদের শিল্প চলছে, এটা দিয়ে আমাদের পরিবহন খাত চলছে, এটা দিয়ে আমাদের বাসাবাড়িতে চলছে, এটা দিয়ে আমাদের কৃষি চলছে। এই যে এককেন্দ্রিক আমাদের জ্বালানি কাঠামো, এটা যে কোনো দেশের জন্যই আসলে ভালো কোনো লক্ষণ না। আমরা যে শুধুমাত্র এই এবং তার ভিতরেও হয়েছে, আমরা সব সময় করেছি কি, যখনই যেটা দাম কম তখনই আমরা সেদিকে ঝুঁকে পড়েছি। যখন কয়লার দাম কম ছিল তখন কয়লা, যখনই স্পট মার্কেটে এলএনজি কম দামে পাওয়া যায় দ্রুত এলএনজিতে চলে, যখনই ফার্নেস অয়েল কম দামে পাওয়া যায় দ্রুত আবার ফার্নেস অয়েলে গিয়েছি। এই করে করে হয়েছে কি, আমাদের এখানে সব কিছুই ওই অল্প কিছু জ্বালানির ভিতরে কম মূল্যের দিকে যাওয়ার কারণে আমরা যে দীর্ঘমেয়াদী একটা কৌশল নিয়ে যে জ্বালানিটাকে ঠিক করব, জ্বালানি বহুমুখীকরণ করব এবং সেখানে অন্যান্য জ্বালানিগুলোর সম্ভাব্যতা দেখব, এই সুযোগটি আসলে সেভাবে আমাদের এখানে তৈরি হয়নি। তো সেই জায়গা থেকে আমাদের এই মুহূর্তে আমরা যে পরিমাণ জ্বালানি আমদানি করছি, যেমন আমাদের পরিবহন খাতের ডিজেলের যে ব্যবহার সেটা প্রায় 66%। দেখুন আমরা মানে কত এককভাবে একটা ডিজেলের, কৃষি খাতে আমরা যে সেচ করি সেই সেচের প্রায় পূর্ণটাই বিদ্যুতের মধ্যে অল্প কিছু বাকি প্রায় 13 লক্ষ সেচ পাম্পই চলে আসলে ডিজেল দিয়ে। আমরা যে শিল্প কারখানাগুলো চলছে, শিল্প কারখানাগুলোতে গ্যাসের ব্যবহার রয়েছে, আর ওনাদের ক্যাপটিভ পাওয়ারের জন্য ওনারা ডিজেল অথবা গ্যাস অপারেটেড যে মেশিনগুলো এগুলো তারা ব্যবহার করেন। বাসাবাড়িতে আমাদের এখন এলপিজির ব্যবহার শুরু হয়েছে এবং অন্য কিছু, এবং এছাড়া ইদানিং আবার ইলেকট্রিক কুকিংয়ের ব্যবস্থাও তারা নিয়েছে। এ সব কিছুই আমরা কিন্তু এককভাবে একটা জ্বালানি বা কয়েকটা জ্বালানির উপরে আমরা নির্ভরশীল, এবং সে সংকটটা কিন্তু আমরা এই সময়কালে ভালো টের পেলাম যখন আমাদের এই সংকটটা গেল। কিন্তু এর মানে এই না যে আমাদের এখান থেকে অন্যান্য জ্বালানির দিকে যাওয়ার সুযোগ নেই। আমরা দেখছি নিউক্লিয়ার জ্বালানি আসছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার জ্বালানি আসবে, যদিও এত ব্যয়বহুল নিউক্লিয়ার জ্বালানির যথার্থতা দেখায় না। যখন এই প্রকল্প নেওয়া হয় তখন বলা হয়েছিল যে এটা নাকি 1 টাকা বা কয়েক পয়সার মতো হবে, এটা এর থেকে বেশি হবে না, এত চিপ রেটে নাকি আমরা নিউক্লিয়ারটি পাবো। এখন এটার মূল্য বলা হচ্ছে 12 টাকা 12.5 টাকা হবে প্রতি কিলোওয়াট আওয়ার, যেটা আমাদের গড়ের কাছাকাছি বা উপরে। সুতরাং এত ব্যয়বহুল নিউক্লিয়ার জ্বালানি আমার ধারণা যে আমাদের জন্য আসলে মোটেই আসলে সহনীয় না, এবং যে পরিমাণ ঋণ করতে হয়েছে, এই ঋণের যে দায়ভার এটা দীর্ঘদিন বইতে হচ্ছে। আর একটা হলো এই যে আমদানি করা জ্বালানির কারণে আমাদের পুরো জ্বালানি খাতটি এই আমদানি ব্যয় মেটাতে আসলে সারাক্ষণ তাদেরকে ব্যস্ত থাকতে হচ্ছে। যেমন আমরা এলএনজি আমদানি করছি, এবং এলএনজি আমদানি করার জন্য এই অর্থ বছরে তাকে প্রায় দ্বিগুণ ব্যয় করতে হচ্ছে, আগামী অর্থ বছরেও তাকে সেখানে প্রায় দ্বিগুণের মতো ব্যয় করতে হবে, এবং এটা করার জন্য তার অভ্যন্তরীণ টাকা দিয়ে হচ্ছে না, তাকে ঋণ করতে হচ্ছে। অর্থাৎ উচ্চ সুদের ঋণ দিয়ে আপনি আবার জ্বালানি আমদানি করছেন, যেটা মোটেও একটা ভায়াবল অপশন না আপনার জন্য। মানে তাহলে ভায়াবল অপশন কি, মানে সাম্প্রতিক সময়ে আপনাকে ভায়াবল অপশন যদি বলি, আপনি এলএনজির জায়গায় আপনি অভ্যন্তরীণ গ্যাসকে কেন গুরুত্ব দিচ্ছেন না? অভ্যন্তরীণ গ্যাস ক্ষেত্রগুলোর ইউটিলাইজেশনের যে ইউটিলাইজেশনটা ইজ ফাইন, সেখানে বলা হচ্ছে যে আমাদের প্রুভেন রিজার্ভগুলো এখন প্রায় অনেক ব্যবহার হয়েছে, আর শেষের দিকে আছে এটা বলা হচ্ছে। কিন্তু আপনার তো এই বলা হয়েছে যে আপনার ইসের দিকে অনসরই তো আপনার অনেক সুযোগ আছে যেগুলো আপনি আনছেন না। আপনি ভোলায় গ্যাস পেয়েছেন, সেই গ্যাসটা এখনো ন্যাশনাল গ্রিডে যুক্ত করেননি। আমাদের সাথে নাইকোর মামলা ছিল, নাইকোর মামলা আমরা জিতে গেছি। ট্যাংরাটিলা তো আমরা এক্ষুনি ব্যবহার করতে পারি, কেন ট্যাংরাটিলা গ্যাস এক্সপ্লোরেশন আমরা এক্ষুনি যাব না? এই অর্থ বছরে প্রায় 9টা গ্যাস কূপ খননের জন্য সরকারের বাজেট রয়েছে। এই সরকারই প্রায় মনে হয় 48টা গ্যাস কূপ খননের টার্গেট করছে আগামী 2 বছরের ভিতরে। তো এগুলোর জন্য যথেষ্ট টাকা রাখা যায়, এগুলোর জন্য কিন্তু টাকা খুব বেশি লাগে না। গ্যাস কূপ খনন করতে কিন্তু খুব অল্প টাকাতে কিন্তু 300 কোটি 400 কোটি টাকা দিয়ে হয়ে যায়। যদি এতটা সহজ হয় তাহলে কেন সেদিকে যাচ্ছে না? তাহলে সমাধান একটা ছোট্ট বলি সমাধান, আপনি খুব আজকে সকালেই আপনি এলএনজির কন্ট্রাক্টটা দিয়ে দেবেন, আপনার পরিচিত একটা কোম্পানিকে দিয়ে এটা আনতে দিয়ে দেবেন, তাতে কমিশনের ডিলটা হয়ে যাবে, 1 সপ্তাহের ভিতরে এলএনজি চলে আসবে, ওদিকেও কমিশন পাবেন,
আপনার সরকারের ভিতরে কমিশন পাবে, মন্ত্রণালয়ের লোক কমিশন পাবে, আপনার নিজস্ব পরিচিত কোম্পানি এলএনজি যাবে, অল মানে কমিশনের ভাগ বাটোয়ারার ব্যাপারটা নিশ্চিত হলে মোটামুটি সংকট এটা হচ্ছে আপনার কমে যাবে। একটি দিক বললাম। অসংখ্য ধন্যবাদ। আমি নিশ্চয়ই সময় পেলে আরো বিভিন্ন যে সকল দিক আছে সেগুলোতেও আসবো। আনোয়ারুল আলম চৌধুরী, আপনার কাছে আসতে চাই। নতুন অর্থ বছর শুরু হতে আর খুব বেশি দেরিও নেই, বাজেটও মোটামুটি আসছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে বারবার বলা হচ্ছে যে ব্যক্তি করমুক্ত আয় সীমা 5 লাখ টাকা নির্ধারণ করতে হবে, কর্পোরেট কর হার হ্রাস করতে হবে, আমদানি পর্যায়ে অগ্রিম আয় কর কমাতে হবে, উৎসে কর যৌক্তিকরণ, টার্ন ওভার কর ধাপে ধাপে শূন্যে নামিয়ে আনা। মানে অনেকেই বলে থাকেন যে ব্যবসায়ীরা যে সকল প্রস্তাবনা দেন তাতে সরকারের আয় আসলে আরো সংকুচিত হবে, ট্যাক্স যদি আরো কমে যায় সেক্ষেত্রে সরকার পরিচালন কিভাবে করবে। এবং অর্থমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে ট্যাক্সের ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ আসলে নেই। আর বর্তমান যে পরিস্থিতি, কি দেখছেন দিন সামনে? না, ধন্যবাদ। আমি কি ওনার ওটার সাথে কিছু অ্যাড করতে পারি? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমি কিছু অ্যাড করি। সেটা হলো যে দেখেন, সরকারের কিন্তু এনার্জি ক্রাইসিসটা, এনার্জি নিয়ে কিন্তু অসম্ভব কেয়ারফুলি এটা হ্যান্ডেল করতে হবে, এবং সবারই এটার মধ্যে যারা যারা স্টেক হোল্ডার তাদের সাথে পরামর্শ করে এবং প্রফেশনালি এটা ডিল করতে হবে। বিকজ এনার্জি ছাড়া দেশের ইকোনমি কিন্তু মুভ করা সম্ভব না। আপনি যে বাজেট নিয়ে আসছেন, বাজেট আমি যত কথাই বলি, কোনো কিছুই সম্ভব হবে না যদি আমি ইকোনমি গ্রো না করতে পারি। আমার কিন্তু প্রাইভেট সেক্টরের গ্রোথ রেট একদম কমে গেছে, ইট ইজ অনলি 6.03-তে চলে আসছে, অ্যান্ড উইচ ইজ এ ভেরি নেগেটিভ। সো আমাদের এই জায়গাটা, যেমন ধরেন এই প্রিভিয়াস গভর্নমেন্ট, ইন্টারিয়াম গভর্নমেন্ট কিন্তু আরও পিছিয়ে দিছে। এই যে আজকে যদি আমার টাকাও থাকতো, আমি যদি এলএনজি আইনা গ্যাসটা যদি সাপ্লাই করতে পারতাম, হ্যাঁ, আরও বেশি, তাহলে হয়তো ইন্ডাস্ট্রিগুলি কিন্তু সার্ভাইভ করতে পারতো। অথচ এই এফএসআরইও এই দুইটা ক্যান্সেল করেছে। সরকারের উচিত কিন্তু এটা ইমিডিয়েটলি সেদিকে কিন্তু অ্যাড্রেস করা, যে কীভাবে এটাকে কত তাড়াতাড়ি এগুলিকে আইনা রেডি রাখা যায়। তারপরে দেখেন সোলার, যেমন বিজিএম একটা উদ্যোগ নিয়েছে যে তাদের মেম্বারদের যাদের ইন্ডাস্ট্রি আছে তারা যদি সোলার প্যানেল ইউজ করে তাদের ফ্যাক্টরিতে, তাহলে তারা তাদের সার্ভিস চার্জেস, ডিফারেন্ট চার্জেস 50% করে দিবে। এই ধরনের উদ্যোগগুলি কিন্তু আমাদেরকে এখন নিতে হবে, এবং সরকারকে কিন্তু এই ধরনের জায়গাগুলিতে আসতে হবে যে অল্টারনেটিভ সোলার সিস্টেম কেমনে করা যায়। এবং সরকারকে আসতে হবে যে এই কোল বেস প্লান্ট, কারণ যেহেতু এখন এলএনজি একটা লিমিটেড, এবং আমাদের ডোমেস্টিক যে গ্যাস সেটাও কিন্তু কমে গেছে। ইন্ডাস্ট্রিগুলি বেশিরভাগই কিন্তু ক্যাপটিভ পাওয়ারের উপর বেস করে চলে। সো এই ইন্ডাস্ট্রিগুলি যাতে ডিস্টার্ব না হয়। আবার অন দ্য আদার হ্যান্ড ফুড সিকিউরিটি এই টাইমে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, যেটা আমি আপনাদেরকে তখন বলতেছিলাম। এবং ওকেও আমার কিন্তু ফার্টিলাইজারটাও ওইখান থেকে কিন্তু এখন আমাদের প্রোডাকশন করা কিন্তু ওয়াইজ হবে। তাহলে আমাকে এখন দেখতে হবে যে কিভাবে ডোমেস্টিকটা আমি সাপ্লাই করব, নট বাই ইউজিং দ্য গ্যাস। ডোমেস্টিকটা আমরা কোলটা কীভাবে ইউজ করতে পারি, ডিজেল ওয়াল এসব ফার্নেস ওয়াল দিয়ে কীভাবে ওটাকে চালাতে পারি, ইন্ডিয়ার থেকে যেভাবে আমরা আদানির ইয়াগুলো নিচ্ছে, বা ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে যে আমরা 1200 করে আনতেছি, সেগুলোকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা ব্যবহার করতে পারি। মানে আমার কথা হলো যে ডোমেস্টিকের জিনিসগুলি যদি আমরা ওদিকে নিয়ে যাই, আর গ্যাসগুলো যদি যেটা ইন্ডাস্ট্রি এবং এখন বাংলাদেশের বর্তমান যে ইনফ্রাস্ট্রাকচার আছে, ধরেন পাওয়ার ক্যাপাসিটি যেটা আছে জেনারেশনের, আর সেটার বিপরীতে আমরা যা এই মুহূর্তে জেনারেশন করছি, এর মধ্যে কি কোনো গ্যাপ এই মুহূর্তে আছে? যে অফকোর্স আছে। দেখেন, আপনি 6000 মেগাওয়াট ক্যাপাসিটি কিন্তু আপনার কোল আছে, আপনার 6000 কিন্তু ইজিলি ওখানে মানে ক্যাপাসিটির ফুল ইউটিলাইজেশন করলে কি সংকট কিছুটা মিলে? অফকোর্স আপনি করতেছেন 4000, আপনি যদি সাপ্লাইটা ঠিক রাখেন তাহলে কোল ওখান থেকে আপনার 5-5.5 নিতে পারেন। আপনি যদি আদানিটা ইউজ করতে পারেন, আদানির কিন্তু 2টা প্লান্ট আছে, আপনি দুইখান থেকে কিন্তু আপনি প্রায় 1200 মতন ওখান থেকে আনতে পারেন। ওদের কোল প্লান্ট আছে আবার 1200, আপনি ইন্ডিয়ার থেকে আসতেছে কিন্তু আরও 1000। হ্যাঁ, তা আপনি এইভাবে যখন আপনি দেখবেন, আপনি ফার্নেস ওয়ালের কিন্তু ক্যাপাসিটি রয়ে গেছে, সেটাকে আপনি কিছুটা ইউজ করেন। হ্যাঁ, আপনার কিছু রয়ে গেছে, কি জানি বলে সোলারের কিছু আছে, আপনি এগুলি সব ইউজ করেন। দেন অল্প কিছু আপনি গ্যাস নেন, আপনি দেখবেন যে আপনার দরকার হলো 12000, এখন 12000 আপনি দিচ্ছেন, আপনার 14000 হইলে কিন্তু আপনার কাছাকাছি চলে আসে। এবং রূপপুরে এটা কিন্তু অগাস্টে কিন্তু 300 মেগাওয়াট অ্যাড হবে, এবং এন্ডে 1200, নেক্সট ইয়ারে কিন্তু 1200। সো আপনাকে শর্ট টাইম, মিড টাইম এবং লং টাইম যদি করেন, ইউ ক্যান ওয়ার্ক ইট আউট। এবং
এই কমিটমেন্টগুলিকে কিন্তু এখন আসতে হবে কিন্তু, এবং যারা প্রফেশনাল তাদেরকে ইনভলভ করতে, Involve করতে এটাকে হবে। নিতে হবে টোটালি ব্যবসায়িক পয়েন্ট অফ না চিন্তা করে, কান্ট্রি সার্ভাইভাল, সার্ভাইভাল সেই সেই ব্যাপারটা ব্যাপারটা কিন্তু আমার মনে হয় যে দেখা অত্যন্ত অসংখ্য ধন্যবাদ। আবার গ্যাস ড্রিল করা, ওই যেটা সেটা তো মানে দীর্ঘমেয়াদী একটা ব্যাপার তো অবশ্যই, সেখানে যেতেই হবে। টেসলার মতন এইসব পাওয়ার আমরা কিন্তু ইলেকট্রিসিটি দিয়ে দিচ্ছি, যে রিক্সার যে টেসলা আমি বলি এদেরকে, হ্যাঁ, এই যে ব্যাটারি চার্জ, না আপনাকে এগুলি দিয়ে তাকে যাবে, লিকেজ আপনি বন্ধ করতে হবে, মানে ম্যানেজমেন্টের ব্যাপারটা তো একটা ব্যাপার, বড় ব্যাপার। এগুলি কিন্তু ইজিলি ফাস্ট। জি, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে একজন দর্শক টেলিফোনে যুক্ত আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি করুন। ভাই আমি বলছিলাম শেরগঞ্জ জেলা থেকে, কাজীপুর থানা থেকে। জি। আমাদের এই জায়গায় তো মনে করেন যে চরে তো অনেকগুলো ইউনিয়ন আছে, কিন্তু কোনো জায়গায় তো পেট্রোল পাম্প নাই, কোনো ডিজেল পাম্প নাই। তা আমরা চরে যে কৃষক আমরা আছি, ঠিক মতো ডিজেল পাইতেছি না, পেট্রোল 300 টাকা লিটার এমনি সময় দোকানে। এরকম অবস্থা থাকলে তো চলা খুব মুশকিল। আর কি বিধি ব্যবস্থা নেওয়া যায়, করা যায়? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার। ঠিক আছে, আমাদের দর্শক সিরাজগঞ্জ থেকে তিনি যুক্ত হয়েছিলেন, তার প্রশ্নটি দিয়েই জানতে চাই। তিনি সিরাজগঞ্জের চর অঞ্চল থেকে তিনি বলছেন যে সেখানে পাম্প নেই, ডিজেলের অনেক দাম, পেট্রোলের অনেক দাম, মানে আনুষ্ঠানিক সরকারি যে সকল লাইন আপ ব্যবহার করে যাওয়া হয় সেখানে নেই। অনেক দিন ধরেই তো আমরা এ ধরনের ইনক্লুশনের কথা শুনছিলাম, তাহলে কি 2026 সালে এসেও এটাও একটা বাস্তবতা? ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আমরা এখনো দেশের সব প্রান্তে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারি না, জ্বালানির আমরা তো শহরে থাকি, এটার একটা পলিটিক্যাল প্রেশারের জন্য সরকার শহরগুলোতে পর্যাপ্ত, এমনকি আজকে পেপারে দেখছিলাম অতিরিক্ত সরবরাহ করছে কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু এই যে কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে দূরবর্তী অঞ্চলে যাদের রাজনৈতিক প্রভাব নাই এবং শহরের বাইরে, তাদের কাছে যে প্রাপ্যতার জায়গাটি এখনও চ্যালেঞ্জিং, এই বিষয়টা যেন সরকারের মাথায় থাকে। এবং সেটা বোঝা যায় পেট্রোল পাম্পগুলোতে যখন ডিজেলের জন্য যারা ইরিগেশন কৃষির সাথে জড়িত তারা যখন তাদের ওই ইগুলো নিয়ে আসেন, ভর্তি করবার জন্য জেরিক্যানগুলো যখন নিয়ে আসেন, সুতরাং সেটা যেন সরকারের মাথায় থাকে। শুধু গাড়ি আর মোটরসাইকেলই একমাত্র বিষয় না, অথবা ট্রাক বা ট্র্যাক লরি একরকম বিষয় না। কৃষির জন্য যে ডিজেল দরকার সেটি যাতে কৃষক পর্যাপ্তভাবে পায় এবং সেটা যাতে প্রত্যন্ত এলাকায় যায়, সেটি ব্যবস্থার উনি বলছিলেন যে উনি প্রতি লিটার 300 টাকা করে কিনছেন, মানে যেখানে ডিজেল ঢাকাতে আমরা 130 টাকা করে কিনছি। তার মানে উনি এই চরাঞ্চলে যেই পণ্যটি উৎপাদন করছেন সেটার ওনার নিজের উপর একটা চাপ পড়ে যাচ্ছে, আবার সেটা যখন বাজারে আসছে সেটাও কিন্তু ভোক্তা হিসেবে আমাকেও সেই জায়গাটার ক্ষেত্রে এটা ওনার দায়িত্ব না। কিন্তু আমি যদি একটু সামনের দিকে তাকিয়ে বলি, এই সমস্যাটা আসলে অনেক সহজে সমাধান হতে পারে যদি ডিজেল চালিত কৃষি যন্ত্রগুলো, ইরিগেশন যন্ত্রগুলো, এগুলোকে যদি সৌরবিদ্যুৎ বা সোলার দিয়ে যদি আমরা সৌরবিদ্যুৎ দিয়ে যদি করতাম, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই সমস্যাটা অনেকটাই আমরা সমাধান করতে পারতাম। সুতরাং সরকারের কাছে ওই জায়গাটায় অনুরোধ, এই যে কৃষকটি দূরবর্তী অঞ্চলে থাকার জন্য যে পারছেন না, কিন্তু এটাকে খুব সহজেই সরকার এটাকে বিকল্প দিকে যেতে পারেন। এবং আমাদের নিজেদের একটা হিসেবে আমরা করে দেখেছি, প্রায় 3.5 লক্ষ টন ডিজেল যেটা কৃষিতে লাগে, এটা সেভ করতে পারেন যদি সরকার থেকে ডিজেল থেকে যদি সৌরবিদ্যুতে যদি রূপান্তর করেন এই ইরিগেশন পাম্পগুলোকে। 13.5 লক্ষ ইরিগেশন পাম্প রয়েছে, এগুলো যদি মুভ করে। সুতরাং এই জায়গাগুলোকে আগামীতে যেতে হবে। এই যে শুরুতে বলেছিলাম না যে জ্বালানি বহুমুখীকরণ, এই জায়গাগুলোতে একটু নজর দেওয়ার একটা প্রয়োজন রয়েছে। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে পারভেজ ভাই, আপনি বলার আগে আপনার দু একটা জিনিসের সাথে একটু দ্বিমত করে যাই। সেটা হলো আমাদের এই সবসময় একটা ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা তাড়া থাকে সবসময়। এটা করতে গিয়ে যেটা হয় যে আমরা অনেক সময় এমন কিছু সাজেশন, এমন কিছু দিকে সরকারকে পুশ যেন না করি যাতে দীর্ঘমেয়াদী উদ্যোগগুলো যাতে সমস্যার ভিতরে পড়ে। যেমন এটার ভিতরে আমরা এফএসআরইউ আমি আসলে খুব যুক্তি দেখি না। এফএসআরইউ করা মানেই হচ্ছে আপনি আরও বেশি আমদানি করা এলএনজি দিয়ে আপনি এই খাতকে চালাতে চান। তার মানে হচ্ছে আপনি আরও বেশি অভ্যন্তরীণ গ্যাস এক্সপ্লোরেশনের জন্য যে আপনার তাগিদটা, সেখান থেকে আসলে আরও সরে যাওয়া হবে। সুতরাং আমাদের কাছে মনে হয় অভ্যন্তরীণ গ্যাস এক্সপ্লোরেশনের দিকে তাকে দেওয়া, নতুন এফএসআর এর প্রয়োজন নেই। আমাদের যেটা আছে সেটাকে আমরা
বা অভ্যন্তরীণ গ্যাস এক্সপ্লোরেশনের কথা যখন আসছে, বাপেক্সের সক্ষমতার বিষয়ে কি আপনি কোন ধরনের ধারণা আছে বলেই বলছি, বাপেক্সের ল্যান্ড বেস, যেটাকে আমরা অনশোর বলি, সেটাতে সে পূর্ণ সক্ষম। সুতরাং সেই জায়গাগুলোই সেটা করতে পারে। মানে বাপেক্স এখন পর্যন্ত যা কার্যক্রম চালাচ্ছে সন্তুষ্টি। হ্যাঁ, আমি এটা বলছি, আপনাকে বলছি বিগত সরকারের সময়ে বাপেক্সের উদ্ভাবিত খনিগুলো এগুলোকে গ্যাসপ্রমকে দেওয়া হয়েছে, কোনো কারণ নাই, সে করেছে সেটা তাকে দেওয়া হয়েছে, শুধুমাত্র আমাদের রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্কের জায়গা থেকে বিচার করে এগুলো করা হয়েছে। সুতরাং বাপেক্স অনশোরে ইজ ফুললি ক্যাপাবল। আমি অফশোরেরটা আলাদা রাখছি, অনশোরের গুলোই তাকে করতে দেন, তাকে সেগুলোই যথেষ্ট করার তার ক্ষমতা আছে। টাকা বেশি লাগে না, 300 কোটি টাকা লাগে এক একটা করতে, সুতরাং তাকে সেই জায়গায় করার সুযোগটা দেন। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে কয়লায় যাওয়ার কোনো দরকার নেই। আমরা যদি কয়লার মতো একটা জিনিসকে যদি আবার হাতে দিই, এর আগে একবার নেওয়া হয়েছিল, যে ধরনের সামাজিক অসন্তোষ সেই জায়গাগুলোতে দেখা দিয়েছিল, খেয়াল আছে নিশ্চয়ই আপনার। এই সময় এই সরকারের আগে বিএনপি সরকারের সময় কিন্তু এই কয়লা নিয়ে একটা বড় রকমের এরকম সমস্যা তৈরি হয়েছিল। আবার এই কয়লা উত্তোলন করার ক্ষেত্রে ওপেন পিটে যেতে হবে, ক্লোজ পিটে গিয়ে আমরা কিন্তু খুব বেশি ওখান থেকে ফল পাওয়ার সুযোগ নেই। কিন্তু ওপেন পিটে যাবার ক্ষেত্রে আপনার যে ধরনের পরিবেশগত সামাজিক সমস্যাগুলো সেখানে তৈরি হতে পারে, সেখান থেকে যে রিটার্নটা আমরা এখানে আশা করতে পারি, তার থেকে অনেক ভালো রিটার্ন আমরা আশা করতে পারি আমরা যদি গ্যাস বেসড, আমরা যদি রিনিউয়েবলসে যাই। সরকারের নিজের 10,000, আমি শেষ করি, সরকারের নিজের 10,000 মেগাওয়াটের টার্গেট আছে বিদ্যুতে যাওয়ার। ইন্ডাস্ট্রিগুলো কিন্তু নিজেরা রুফটপে, পারভেজ ভাই নিজেই তার রুফটপ সোলার করেছেন, সেটা ইন্ডাস্ট্রিগুলো কিন্তু খুব দ্রুত যাবে। এটা আপনি অপেক্ষা করেন। বড় বড় আমাদের সোলার করার জন্য কিন্তু এখন আপনাকে বড় জমি নিয়ে করার জন্য অপেক্ষা করতে হচ্ছে না। এখন বাসাবাড়ি রুফটপ ইন্ডাস্ট্রিগুলো দিয়ে তারা এক্সপেনশনটার দিকে তারা যাচ্ছেন। ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এখন ডিউটি স্ট্রাকচারে অপেক্ষা করছে না। সোলারের যদি মনে হয় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে নতুন করে জাতীয় গ্রিডেও সোলারের কিছু বিদ্যুৎ আসছে, সেটাও আসবে। কিন্তু ম্যাস প্রোডাকশনের কথা যখন বলা হয়, যখন সুলভ মূল্যে বিদ্যুতের কথা যখন বলা হয়, একই সাথে দেশের বাংলাদেশের যে আর্থিক কাঠামো বা আর্থিক সক্ষমতা সেটার কথা যদি বলা হয়, চাইলেই কি আমি আচ্ছা আমি শুনি। জি, সেটা হলো মাস প্রোডাকশন। এই মুহূর্তে যদি আপনি যদি বিদ্যুতের ক্ষেত্রে আপনি যদি ভর্তুকি না দেন, আপনি যে সমস্ত ট্যাক্স ইনসেন্টিভ, ক্যাশ ইনসেন্টিভ আপনি এই তেল ভিত্তিক, গ্যাস ভিত্তিক, এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য দিচ্ছেন, এগুলো যদি উইথড্র করেন, আপনার এই বিদ্যুৎ আমার সোলার তার থেকে অনেক চিপ হবে। এবং এমনকি আপনাকে আমি শেষ করছি, এমনকি আপনি ব্যাটারি দিয়ে, আমি বলছি ব্যাটারি দিয়েও যদি আপনি চালান, তাহলে পিক আওয়ারে আপনাদের যে ডিজেল অপারেটেড যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো চলে, তার থেকেও এটা চিপ হবে ব্যাটারি দিয়ে। আমাদের এখানে সাবসিডি দিয়ে কৃত্রিমভাবে এটাকে চিপার করে রাখা হয়েছে, সেই জায়গা থেকে সরে আসা দরকার। শুধু একমুখী করতে চাই। অসংখ্য ধন্যবাদ আনোয়ারুল আলম চৌধুরী, ডক্টর খন্দকার গোলাম মুয়াজ্জেম যা বললেন তার সাথে শুধু আমি একটা জিনিস অ্যাড করি। সাবসিডি এই মুহূর্তে যদি তুলে দেওয়া হয়, 18 থেকে 20 টাকা পার ইউনিট পড়বে বিদ্যুতের দাম। ব্যবসায়ীরা আপনারা কিভাবে দেখবেন? উই আর ওয়েলকাম, সাবসিডি তুলে দেন, আমরা দেখতে চাই। ব্যবসায়ীরা কি দেখবেন? ইন্ডাস্ট্রিগুলি হইছে কিন্তু দুইটা কারণে। একটা হলো বিদ্যুৎ, এনার্জি ছিল সবচেয়ে সস্তা, গ্যাস দিয়ে করতে বলেন, এনার্জি ছিল সবচেয়ে সস্তা। বাংলাদেশে এনাফ ওয়ার্কিং ক্লাস লোক পাওয়া যেত, নট ওয়েজেস লেস, ওইটার জন্য না, ওয়ার্কিং ক্লাস লোক পাওয়া যেত, এখানে এনাফ ওয়ার্কার ছিল। এই দুইটা কারণে এখন কিন্তু এনার্জি আস্তে আস্তে এক্সপেন্সিভ হয়ে গেছে। এখন কিন্তু আর বাংলাদেশ ভেরি মাচ ইজ নট কম্পিটিটিভ। এখন যে আরএমজি টেক্সটাইলও যে বাংলাদেশে চলছে, এটা ওয়ান অফ দ্য রিজন হলো শর্টার লিড টাইমের কারণে। বাট প্রাইস যদি আমি চিন্তা করি, আমি ইন্ডিয়ার থেকেও কিন্তু হাই। অ্যান্ড ওয়াই উই আর হাই? বিকজ এখানে ইনভেস্টমেন্ট করতে গেলে এখানে ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে সব আমাকে করতে হয়, এবং সেটা অলমোস্ট লাইক 30% অফ আ টোটাল ইনভেস্টমেন্ট, এবং তাও আবার 14-15% করে ইন্টারেস্ট রেট। এবং অন্যখানে কিন্তু এই 30% কিন্তু ওদের ইনভেস্টমেন্টগুলি লাগে না। আজকে ধরেন আমাকে ক্যাপটিভ পাওয়ার নিতে হচ্ছে টেক্সটাইলে, কিন্তু এই ক্যাপটিভ ইন্ডিয়াতে কিন্তু এই ক্যাপটিভ পাওয়ার লাগে না, ওরা কিন্তু সরাসরি গ্রিডের থেকে নিতে পারে, এবং গ্রিডের কোয়ালিটি ভালো এবং প্রাইসও কিন্তু অনেক কম কিন্তু। এবং আমার প্রফেশনালিজমে যদি বলেন, আমার প্রফেশনালিজম কিন্তু উই আর নট আপডেটেড, আমরা কিন্তু অনেক পিছানো। সো উই আর বিকামিং অ্যান এক্সপেন্সিভ, এই জন্য হয়ে যাচ্ছে। এই জন্য বাংলাদেশে আপনি যখন যত ফার্দার বাড়াবেন, আপনি বাড়াইতে পারেন, ইটস নাথিং রং, কিন্তু আপনার ইন্ডাস্ট্রিগুলি আর গ্র্যাজুয়ালি কিন্তু একটা সাস্টেইন করবে না, ভায়াবল হবে না। এখন দেখেন, আজকে আমরা কতক্ষণ আগে, একটু আগে যে আমি বলতেছিলাম যে কেন আমাদের
FSRU আনা দরকার। এবং সাথে সাথে কিন্তু মুয়াজ্জেম ভাই আবার রিয়েক্ট করলো যে না এটা আমার দরকার নাই, আমার ড্রিল। আপনি ড্রিল করেন, আপনার ড্রিলে কোনো সমস্যা নাই, কিন্তু যেই পরিমাণ আমার ডোমেস্টিক কনজামশনটা গোলাম মুয়াজ্জেম বলছেন যে দেশীয় উৎস থেকে ড্রিল করার অনুৎসাহিত হওয়ার অন্যতম কারণ হলো ওনার কাছে, এটা হলো কমিশনের ওনার কাছে মনে হয় কি সেটা ওনার গবেষণা হতে ধরেন পারে। আমি কিন্তু এনার্জির লোক, আমি আপনি বলছেন শুনি। আমি কিন্তু এনার্জি এক্সপার্ট না, আমি এ বিজনেসম্যান ফর দ্য গার্মেন্টস টেক্সটাইল। আমি কিন্তু ইকোনমিস্টও না, এবং এটা ইকোনমিস্টের ফাংশনও না, ইট ইজ নট ইকোনমিস্ট ফাংশন অলসো, বাট দ্য প্রফেশনাল যারা এই লাইনের, তাদের কথা অনুযায়ী আমি যা বুঝলাম সেটা হলো যে পরিমাণ আমাদের ডোমেস্টিক এক্সপ্লোরেশন কমে যাচ্ছে, যেমন অলরেডি কিন্তু 2100 MFCP হয়ে গেছে, যেটা 2300 ছিল, যেভাবে কমছে সেইভাবে গ্রোথ যদি আমরা এক্সপেক্ট করি তাহলে, বা ডিমান্ড যদি এক্সপেক্ট করি, তাহলে দেখা যায় যে আমাদের কোনো চয়েস থাকবে না। ইন্ডাস্ট্রিও যদি চালাতে হয়, পাওয়ারও যদি দিতে হয়, অন্যগুলি করতে হয়, আমাকে কিন্তু এলএনজি আপাতত আনতে হবে। আমাদের ডোমেস্টিক সোর্স যথেষ্ট না, ইটস নট এনাফ, এবং এটা যেই হারে নামতেছে সেটাকে করতে গেলে এটা লাগবে। এবং কন্টিনিউস, আমি আপনাকে বলছি যে আমাদের ডোমেস্টিক ড্রিলগুলি কিন্তু কন্টিনিউয়াসলি এখন করে যেতে হবে, আমরা সেখানে কিন্তু পিছিয়ে গেছি গা, এবং এটার জন্যই কিন্তু পিছিয়ে গেছি কেন, এটা যদি একটু বলতেন। আমরা পিছিয়ে যাচ্ছি কেন, আমরা গত সরকারেও আমরা দেখেছি যে এটার উপর কিন্তু খুব একটা বেশি অ্যাড্রেস করে নাই। আপনার আওয়ামী লীগ সরকারও কিন্তু এটা অ্যাড্রেস বেশি করে নাই, বিকজ দে ওয়ান্টেড টু মেক মানি। তারা এলএনজি বলেন, রিয়া বলেন, এগুলির, বাট আমাকে কিন্তু সামনের দিকে তাকাই দেবে কি হয়েছে ওটা নিয়ে এখন আমার মাথা ঘামে কোনো লাভ নাই। উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। আমার কাউকে ব্লেম করে কিন্তু আমি কোনো বেনিফিট নিতে পারবো না। দ্যাট ইজ দ্য রিজন আই সেইড যে আমাকে কিন্তু সেই অপশনের খোলা রাখতে হবে, আমাকে কিন্তু এক্সপার্ট নিয়ে আমাকে এই কাজগুলি করতে হবে। কই আজকে টেসলা নিয়ে আপনি ওখানেও কিন্তু 200 and 300 মেগাওয়াট কিন্তু খেয়ে ফেলতেছে, ওটা নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলতেছি না, আমাদের এগুলো বন্ধ করতে হবে। আজকে যে এই যে ওয়েস্টেজ 13%, ইট ইজ দ্য হাইয়েস্ট গ্যাস লিকেজ বলেন অর আনঅথরাইজ কানেকশন বলেন, এগুলি বন্ধ করলেও কিন্তু আমি কিন্তু অনেক কিছু সেভ করতে পারি। উই হ্যাভ টু অ্যাড্রেস দোজ উইচ ইজ ইমিডিয়েটলি পসিবল। আর লং টার্মে কিন্তু ওগুলি, এবং কয়লা আজকে ওপেন পিট, বাংলাদেশের কয়লা কিন্তু বলা হচ্ছে পৃথিবীতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোয়ালিটি, ইস এ 96% পিউরিফাইড। এখন কিন্তু ওই পুরানো দিনের সে কনসেপ্টটা কিন্তু নাই, এবং ওই কয়লার মধ্যে কিন্তু এখন সবাই আবার ফেরত আসতেছে। কিন্তু ইভেন আমাদের এখানে যে কয়লা প্লান্টগুলি বসানো হয়েছে, ইটস এ ফাইনেস্ট মোস্ট মডার্ন টেকনোলজি ইজ দেয়ার। এখন কিন্তু ওই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা অনেক কথা হচ্ছিল, আমার মনে হয় গোলাম মুয়াজ্জেম ভাই নিউক্লিয়ার সুন্দরবনের কি প্রভাব পড়ছে, আমি সেটাও আপনার কাছে জানতে চাইব। আমি ওই লাইনে তো আর্গুমেন্টে, আমি পরিবেশের আর্গুমেন্টে যাবই না। ঠিক আছে, শুধু অর্থনীতির আর্গুমেন্টেই থাকতে চাই। বিদ্যুৎ উৎপাদন বা জ্বালানির বিষয়ে আমরা যেদিকে যাচ্ছি সেটা নিয়ে আপনার অবজারভেশন। দেখুন, আমরা যে এলএনজিতে যে আমরা ঢুকলাম, এখন সবসময় সবাই মনে হয় যে আচ্ছা গ্যাস এক্সপ্লোরেশন কবে গ্যাস আসবে, তার থেকে তো এলএনজি তো খুব সহজেই পাওয়া যায়, কেন আমরা এলএনজিতে যাব না। কিন্তু এটা এই পরিস্থিতিটা সৃষ্টি করা হয়েছে এলএনজি লবিকে দিয়ে। আমাদের এখানে 2017 সালে নরওয়েজিয়ান কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল 3D সিসমিক সার্ভে করার জন্য। সেই সময় সেই সরকার সেই 3D সিসমিক সার্ভেকে আটকে রেখে এলএনজি আমদানির জন্য সেই সময় তাদেরকে পারমিশন দিয়েছে, এবং সে সময় আমরা সিসমিক সার্ভে করতে পারিনি, কিন্তু সেই পূর্ণভাবে সেই কোম্পানি রেডি ছিল, কিন্তু তাদেরকে সেটি দেওয়া হয়নি। এই যে আমরা ধরে বেঁধে আমাদের নিজস্ব গ্যাস এক্সপ্লোরেশন না করে এখন এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যে গ্যাস তো আসলে শেষ হয়ে যাচ্ছে আগামী 10 বছরের ভিতরে, এলএনজি ছাড়া তো আমাদের উপায় নেই। এই পরিস্থিতিটাই আসলে সৃষ্টি হয়েছে ওই জায়গা থেকে। কিন্তু সেই জায়গাটা আমি বলছি যে গ্যাস আসলে শেষ হয়নি, গ্যাসের অল্টারনেট জায়গাগুলো বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে অনেক, মানে বহুল জনপ্রিয় একটা, সেটা বলা দরকার নেই, সেটা বলা দরকার নেই। আপনি বঙ্গোপসাগরে যদি মিয়ানমার গ্যাস পেতে পারে, বঙ্গোপসাগরে যদি ভারত গ্যাস পেতে পারে, তাহলে আপনার 24টা গ্যাস কূপের ভিতরে তো আপনি কম্পিটিটিভ বিডিং এ গিয়ে আপনি তো সেখানে টেন্ডার করে বিডিং এ তো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণই করছে না বিভিন্ন কারণে। সেটা তো হ্যাঁ, সেই জায়গাগুলো অ্যাড্রেস করেই তো আপনাকে নতুন করে গতকালকে সম্ভবত রিটেন্ডারে গিয়েছে, তারা গত পরশুদিন রিটেন্ডারে গিয়েছে। বিগত কয়েক বছর ধরে রিটেন্ডার হচ্ছে, একবারই হয়েছে আরবার গিয়েছে। আমার বলার বিষয়টা হচ্ছে যে এই
জায়গাগুলো বোঝা দরকার বিদেশি কোম্পানিগুলো কি জন্য, এই যে আমরা মার্কিন চুক্তি করলাম, মার্কিন চুক্তির ভিতরে এলএনজি আমদানির জন্য গেলাম, কেন এক্সেলসিয়ারকে বলা হচ্ছে না যে হ্যাঁ তারা ওখান থেকে গ্যাস এক্সপ্লোরেশন করে আনার চেয়ে কেন আমার এখান থেকে অভ্যন্তরীণ গ্যাস এক্সপ্লোরেশনের জন্য সে বিনিয়োগ করছে না? কারণ এটা অন্যান্য দেশগুলো কিন্তু ইনভেস্টমেন্টেও তাদের নেগোসিয়েশনগুলো গিয়েছে, সেদিকে যায়নি। আমাদের আজকে বিদ্যুৎ খাতের যে দেনা, যেভাবে সে ঋণগ্রস্ত হয়ে আছে প্রায় 17,000 কোটি টাকা, এর একটা বড় কারণ হলো এই এলএনজি ভিত্তিক বিদ্যুৎ দিয়ে আমাদের এই বিদ্যুৎ কাঠামোটিকে তৈরি করা, এবং সেটা আমরা যাইনি। আমি আপনাকে আগেই বলেছি, আমি অর্থনীতি যুক্তি দিয়ে বলবো, আপনি আজকে সমস্ত সাবসিডি তুলে দেন, তুলে দেওয়ার পরে আপনি দেখেন যে কোন জ্বালানি টেকে। আই চ্যালেঞ্জ যে এই জায়গায় নবায়নযোগ্য জ্বালানি উইথ ব্যাটারি আপনি কয়টা তার সাথে থাকতে পারবে? এতদিন পর্যন্ত আমাকে একটু আগে পারভেজ একটু ইনডাইরেক্টলি একটা খোঁজা দিয়েছে যে এটা ইকোনমিস্টের কাজ না। পারভেজ একটু জানা রাখি যে ইদানিং আমি জ্বালানি নিয়েও কাজ শুরু করেছি দীর্ঘদিন যাবো, ইদানিং জ্বালানি নিয়েও আমার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তো এই জায়গাতে এখন এতদিন বলা হয়েছে যে নবায়নযোগ্য জ্বালানি বেস সম্ভব না, এখন বলা হচ্ছে উইথ ব্যাটারি নবায়নযোগ্য জ্বালানি দিয়েও বেস সম্ভব। সুতরাং সেই জায়গায় আস্তে আস্তে বিশ্ব যাচ্ছে। ভাবার প্রযুক্তিকে আমরা যেন প্রশ্ন না করি, প্রযুক্তি সেখানে আমাদের যাওয়া দরকার। সেই শিফটিং এ যে প্রভাবটা পড়বে সেটা ব্যবসার জন্য অতটা মানে বাজে প্রভাব হবে না বলেই আপনার মনে হয়, তাই তো? ব্যবসায়ীদের আমি আলোচনাটা এখানে রেখেই আধা মিনিট বলে শেষ করছি। ব্যবসায়ীদের জন্য সবসময় হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দরকার, মানে কন্টিনিউটি দরকার, তারা প্রাইস ব্যাপার না। না, প্রাইস তো অবশ্যই পরে, সেটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, ভালো কোয়ালিটির বিদ্যুৎ, সেটা তারা চান। কিন্তু সেই জায়গাটাই হবে কি না সেই কোশ্চেনটা অনেক সময় তারা তৈরি থাকেন। সেইটি নিশ্চিত করার জায়গাটি হয়তো আমরা যারা ইদানিং জ্বালানি নিয়ে কাজ করছি, অর্থনীতির সাথে কাজ করছি, এটা বলছি যে হ্যাঁ বিশ্ব এটা হচ্ছে, বিভিন্ন দেশ সাকসেসফুল হয়েছে, সেটা আমরা নিতে পারি। আনোয়ার আলম চৌধুরী পারভেজ, আপনি শুনছিলেন ডক্টর খন্দকার গোলাম মুয়াজ্জেমকে। আপনার কথা শেষ করতে চাই আজকের আলোচনা। উনি তো খুব কনফিডেন্টলি বলল যে উনি অলরেডি জ্বালানির উপরে এখন কাজ টাজ করছে, উনার নলেজ অনেক গেইন করেছে। হ্যাঁ, সবই ভালো। এখন আমি ভাই একটা সোজা জিনিস বুঝি, যে ব্যবসায়ী আমাকে ভাই জ্বালানি দেন, হ্যাঁ, এবং এটা কিভাবে দিবেন সেটা আমি জানি না। আমাকে এমন কিছু পলিসি দেন যেখানে আমি না মরি। হ্যাঁ, আজকে দেখেন এখানে আপনি রেশনিং করছেন হঠাৎ করে এবং উইদাউট গিভিং এনি রিজন, তারপরে আপনি আবার বলতেছেন যে ইস্টার্ন রিফাইনারি খালি হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন এটা আপনি কি রিউমার বলবেন না প্যানিক বলবেন নাকি? এগুলি তো জনগণ বলে নাই, এগুলি কিন্তু ওখান থেকে এবং এটার তো ইমপ্যাক্ট পড়ে এবং ব্যবসার তাতে উপরে। গিয়া কি দাঁড়াইছে এবং এগুলির ইমপ্যাক্টগুলা কি? সাথে সাথে বলা হইলো যে রেশনিং হবে, মানে গাড়ি আজকে পাবে 200 লিটার বা না সরি 2000 টাকা, ইয়া পাবে মোটরসাইকেল পাবে 200 টাকা। এই যে এইভাবে ভাগ করছেন কইরা বিরাট বিরাট লাইন লাগাইছেন। কয়দিন পরে আবার কি হইলো? দাম বাড়াইছে না, এটা কি বন্ধ হয়ে গেছে? নো। আমি যা শুনছি যে পেট্রোল পাম্প ওনার অ্যাসোসিয়েশন ওরা বলছে ভাই আপনারা সাপ্লাইটা ঠিক রাখেন, সাপ্লাইটা একটু ঠিক রাখলে, সাপ্লাই যদি ডিস্টার্ব না করে, কারণ আমার কাছে এনাফ রিজার্ভ আছে আপনাদের কাছে, তাহলে কিন্তু এই প্যানিকটা হবে না। সেগুলি কিন্তু শুনে নাই। এখন কে ডিসিশন নিছে? ব্যুরোক্রেটরা ডিসিশন নিছে। আপনি ব্যুরোক্রেটকে আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। কিন্তু এখন সেই জায়গাগুলো কিন্তু অ্যাড্রেস করা উচিত। আপনি 7টার সময় দোকান বন্ধ করছেন, ইকোনমিস্টরা কি ওয়ার্কআউট করে দেখছে 7টার সময় বন্ধ করলে কি ক্ষতিটা হয়? ক্ষতিটা হয় রিটেল যারা করে তাদের কিন্তু 30 থেকে 35%, আবার কোনো কোনো ক্ষেত্রে 40% পর্যন্ত সেলস ড্রপ করে। কেন করে? কারণ বাংলাদেশের মানুষ চাকরি শেষ কইরা তারপরে দোকানে আসে এবং ওরা 8টা 9টা, ওরা 6টার সময় বাইরেই হয়, ওরা 9টা 10টা পর্যন্ত যায়। এবং ওদের এটা, ওদের এখানে কে সাপ্লাই করে? সেই কটেজ মাইক্রো স্মল ইন্ডাস্ট্রিগুলি, ওরা কিন্তু মরে যাচ্ছে কিন্তু। এবং আপনার একটা ঈদ গেল গা, আপনি পহেলা বৈশাখ গেল, যেখানে ওদের সেলস, সেখানেও কিন্তু ওরা বেচতে পারে না। এখন সামনে কিন্তু আবার ঈদ। এগুলি ইকোনমিস্টদের এইসব ইম্প্যাক্টটা কি হচ্ছে সেগুলি নিয়ে কিন্তু কাজ করা কিন্তু অত্যন্ত জরুরি। আমি ভাই সোজা বাংলা বুঝি, আমারে ভাই আপনি গ্যাস দেন, আমারে বিদ্যুৎটা দেন, যাতে আমি না মরি। কারণ আমি কিন্তু সবখানে মরতেছি। আমাকে জনগণ গিয়ে বলে, আমি যখন প্রোডাকশন করতে পারতেছি না তখন কিন্তু আর কেউ শুনে না আমি যে গ্যাস আমাকে সাপ্লাই নাই, তখন আমার বলে কেন আমি বেতন দিতে পারতেছি না, আমি হইলাম রক্তচোষা, কেন আমি ব্যাংকের টাকা দিতে পারতেছি না, আমি বোধহয় টাকা সরে নিয়ে গেছি গা, কেন আমি হ্যাঁ আমি এই জন্য ঋণ খেলে পেয়েছি, কেন আমি, মানে আমি হইলাম কাঠ গড়ায়। আমার দোষটা কি? আমি ইনভেস্টমেন্ট করছি। এখন আমি ভাই ইকোনমিস্টদের কাছে, সরকারের কাছে বলি, ভাই
আমাকে যে কথা দিয়ে আপনি এখানে আনাইছেন, আপনি আমার এনার্জি দিবেন বলছেন, আপনি আমাকে ব্যাংকের ইন্টারেস্ট রেট দিবেন বলছেন, আপনি আমাকে বলছেন ইন্টারেস্ট রেট 9-10% হবে, আপনি আমার সেদিকে নিয়ে আসেন, আপনি আমাকে বলছেন আপনি সব ধরনের লজিস্টিক সাপোর্ট থেকে আরম্ভ সব দিবেন। আজকে আপনি আমার ট্রান্সপোর্ট কস্ট বাড়াই দিয়েছেন, যেটা পৃথিবীর মধ্যে হাইয়েস্ট। 16% আপনার লজিস্টিক চিটং পোর্টে আপনি প্রফিট করতেছে, সে তারপরও আপনি ওখানে 46% ওখানে বাড়াইয়া দিচ্ছেন। আপনি আমার কস্ট অফ ডুইং বিজনেস কমানোর কথা, সবখানে দেখি বেড়ে গেছে। আজকে কোনো কিছু বলতে গেলে দেখা যায় যে এইচএস কোডের নাম দিয়া কাস্টমসে আমার কস্টও কিন্তু হাই হয়ে যাচ্ছে, ও আমাকে মিসডিক্লারেশন বইলা ওখানে পেনাল্টি করে দিচ্ছে। ইনকাম ট্যাক্সের ওখানে গেলে ও আমারে বলতেছে যে তুমি অ্যাসেসমেন্ট করা থাকবে, তুমি এটা সেলফ অ্যাসেসমেন্ট করো। আবার আমি যখন সেলফ অ্যাসেসমেন্টে দেই তখন এবার বলে আমার চিঠি ইস্যু করে, চিঠি ইস্যু করে বলা হয় যে আপনি কেন এসব কমপ্লেন। আমারে ভাই আপনি আমারে স্বস্তি দেন, শান্তি দেন, যাতে আমি আসলে সুন্দর ব্যবসা করতে পারভেজ ভাই পারি। আসলে সেই স্বস্তি এবং শান্তির খোঁজে আপনি, আমরা সকলেই আছি। অসংখ্য ধন্যবাদ আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ আপনাকে, ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং অবশ্যই ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিচ্ছি এই আয়োজন থেকে, তবে এটি নিউজের সঙ্গে থাকুন।